জিন আমাকে বলছে অনেকবার যে আমার উপর ওর অধিকার অনেক বেশি, কারণ আমার 2টা হাজবেন্ডের সাথে আমি যতবার টাচে না গেছি ও আমার কাছে তার চেয়ে অনেক বেশি টাচে আসছে, আমার সাথে ফিজিক্যালি হয়েছে। তো এর জন্য নাকি আমার প্রতি ওর অধিকার সবচেয়ে বেশি। আমি যখন কনসিভ করি তারপর হুজুর যখন বললো যে বাচ্চাটা রাখার চেষ্টা করেন, বাচ্চাটা রাখলে ভালো হবে, তখন আমি অনেকটা কনফিউজড ছিলাম আসলে এটা আসলে কার বেবি হবে, আমি যাকে বিয়ে করছি তার নাকি সেই খবির জিনের, আমি কার সন্তান জন্ম দিব, আমার পেটে কি একটা মানুষ বাচ্চা বড় হইতেছে নাকি একটা জিনের বাচ্চা বড় হইতেছে। হ্যাঁ, এটা 2018 সালে। কেউ কোনো খোঁজ জানে না এখন পর্যন্ত? না, ওরা বলে কিছুটা ওইরকম। আমি দেখতেছি আমার হাজবেন্ডের সাথে সে ফিজিক্যালি করতেছে, কেউ, আমি নিজে দেখতেছি। আরেকটা মেয়ে আপনার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, একটা মহিলা। আর আমার সাথে জোরাজুরি করে আরেকটা পুরুষ। আপনার হাজবেন্ডের সাথে একটা মেয়ে, আপনার সাথে আরেকটা ছেলে? ও অচেতন, কিন্তু আমি ঠিক আছি, দেখতেছেন আপনি? হ্যাঁ, আমার সাথে আরেকজন আসবে, জোর করতেছে। একটা মেয়েকে যেমন রেপ করার জন্য যেভাবে জোরাজুরি করে, ও আমাকে সেভাবে জোরাজুরি করে। একটা নারীর শরীরে এত লোভ, একটা জিনের জন্য আমার জীবন পুরো বরবাদ হয়ে গেল। আগে তো একা ছিল, এখনো দল বাঁধা লোক নিয়ে আসে, তারা সবাই আসে আমার শরীরে টাচ করে। মানে ওই সময়টা কেমন লাগে যে এতগুলো হাত আমাকে ধরতেছে। এখনো এখানে সাদা সাদা হয়ে আছে। একদিন ও কেমন ভাবে মারছে, বসে আছি, আমার থাইগুলা খুলতেছে, আবার আমি আটকে দিছে, আবার খুলতেছে। একটা পুরুষ আমার এই পাশে বসে আমার হাতটা এভাবে ধরছে ওর পাশ থেকে। আমার বলতে গেলে এখন খারাপ লাগতেছে, আমার হাতের পাশ থেকে এভাবে ধরছে। আরেকটা পুরুষ হচ্ছে অন্য পাশে বসা, আমি আওয়াজ করতে গিয়ে আমি আওয়াজ করতে পারি না, আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমি কোনো আওয়াজ করতে পারতেছি না। লোকটা আমার শক্ত করে আমার হাত ধরে আছে আর আমার দিকে তাকায় হাত মানে হাসতেছে। মনে হয় যে একটা সময় আমার কাপড় নষ্ট হয়ে যেতেছে, ঘুমের মধ্যেও আমাকে কেউ ব্যাটাচ করতেছে। ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে আমার নিজের মধ্যে একটা চেঞ্জ চলে আসতেছে, আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পট দেখতাম, বিভিন্ন সময় দাগ দেখতাম। সেটা যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে দাগগুলো আমার শরীরে আমি দেখতাম, এই দাগগুলো আমি পেতাম অনেক আগে থেকেই। কথা বলছে আপনার জিনগুলো কখনো আপনার সাথে? এরকম, হ্যাঁ, কথা বলছে। আমার হাজবেন্ডের সঙ্গে আইসা, হুজুরের সঙ্গে আইসা আমাকে চা, মূল কথা আমাকে চা। আর কিভাবে চায়? সবভাবেই তো পাইলো, আমাকে বিয়ে করবে, আমাকে ওর বাচ্চার মা বানাবে। আপনার সাথে শারীরিকভাবে তো মিশতেছে, চাইলে তো বাচ্চা হইতেই পারে তার। এত ফকির দেখাইলেন মা, এরা কি আপনার কাছে মনে হচ্ছে অথেন্টিক? সবাই অথেন্টিক হইলে তাহলে আমি সুস্থ হইলাম না কেন? কত পার্সেন্ট মানুষ ভণ্ড? বেশিরভাগই। মোড়লগঞ্জ একটা ফকির আছে, আমি এটা একটু বলি সবাইকে। সে আগে একটা সময় মুচি ছিল, তার কাজটা কি ভাই, আমরা যখন গেলাম ফার্স্টে গিয়ে দেখলাম সে হচ্ছে ড্রয়িং করতেছে, একজন হাজব্যান্ড ওয়াইফ, যেমনি একটা নারী পুরুষের যে ব্যক্তিগত মুহূর্তের ড্রয়িং করতেছে সে। আমি বললাম যে আমি এই লোকটাকে দিয়ে কাজ করাবো না, লোকটা কুফরি করতেছে, একটা নারী পুরুষের উলঙ্গ ছবি তো মানে ড্রয়িং করতেছে, অবশ্যই এটা ভালো কিছু না। তো যারা এই কুফরিগুলো আসলে করে, তারা কেন করে, তারা এগুলো করে কি পা, তাদের একটুখানি রাগের জন্য, ক্ষোভের জন্য অন্য একটা মানুষের জীবন বরবাদ হয়ে যেতেছে। এই যে আমার জীবন, আমার 3টা ছেলের জীবন। আলাইকুম, সবাইকে সালাম দিলাম, আমার সালাম নেবেন। আমার নাম হচ্ছে শিখা। আমাকে যেটুকু অফেয়ারে বলছো তাতে আমার মাথা ঘুরছে। বোন, স্টার্টটা কেমন করে? প্রথম জিনের অস্তিত্ব বা অশরীরী কিছুর অস্তিত্ব প্রথম টের পেলে কেমন করে? প্রথম হচ্ছে 2012 থেকে, 2011-12 থেকে। তার আগে থেকে একটু সমস্যা। তো প্রথম সমস্যা শুরু হয় হচ্ছে আমার মাথা ব্যথা দিয়ে। মাথা ব্যথা করে? হ্যাঁ। কত বছর বয়স তখন হচ্ছে 11 সাল হবে। 11 সাল? 11, 12, 11, 10 সালের শেষ থেকে শুরু হবে মাথা ব্যথা স্টার্ট হওয়া। এরপর হচ্ছে 11-12 থেকে হচ্ছে আমি কোনো জুয়েলারি পরতে পারি না। কেন? আমার ভালো লাগে না, কোনো জুয়েলারি পরতে পারি না। আর মাথা ব্যথা কন্টিনিউসলি আছে, মানে একটা মানুষের যদি আপনার 24 ঘন্টা যদি মাথা ব্যথা করে কেমন লাগবে? মাথা ছিঁড়ে যাওয়ার কথা। মানে 24 ঘন্টা হচ্ছে মাথা ব্যথা। বিভিন্ন জনের কাছে হচ্ছে ট্রিটমেন্ট নিতাম, কমতো না। তো হচ্ছে ঝাড়ফুঁক বলে না, তো একজনকে দিয়ে ঝাড়ালাম। তো তিনি যে ওয়ে বললো ঝাড়ার পরে যে আমার সমস্যা আছে, তো অনেক রাত্রে হচ্ছে তার বাসায় যাইতে হবে, গিয়ে হচ্ছে চাষের জমি আছে না, ওখানে গিয়ে ভুগ দিতে হবে। ভুগ কি? ওটা হচ্ছে খাবার, আচ্ছা, মিষ্টি জাতীয় কিছু, ওটা দিতে হবে। তো ওটা পসিবল ছিল না আমার ক্ষেত্রে, ওটা কোনোভাবেই সম্ভব না। তো এভাবেই চলতেছে। মাঝে মাঝে প্রেশার একদম কমে যেত, মনে হতো মানে যে আমার প্রেশার কম। প্রেশার হচ্ছে আপডাউনের জন্য হচ্ছে যা খাওয়ার
খেতাম, হুম হুম কিন্তু হতো না। দেখা যাচ্ছে যে প্রেশার যদি মাপতে যেতাম বা মাপতাম, নর্মাল বা হচ্ছে কম ঠিক আছে, কিন্তু আমি যেরকম বলতেছি ঠিক ওই রকম না, হুম কিন্তু খুব একদম কমে যেত মনে হয়। উম, আহ, মাথার পেছনে খুব ব্যথা হতো। হুম তো এভাবেই চলতেছে আমার জীবন। তো যেহেতু আমার হচ্ছে আমার বাসাটা নদীর পাশে, খালের পাশে, আমার রাস্তার ওই পাশে হচ্ছে খাল, আর রাস্তার এই পাশে হচ্ছে আমার বাসা। তো যেহেতু আমার বাচ্চাটা ছোট, আমার শাশুড়ি বলতে হচ্ছে নদীতে দুধ কলা দিতে, নতুন পানি আসলে হচ্ছে গঙ্গিমাকে খাবার দিতে, মানে সন্তুষ্ট রাখতে, নুন ফেলতে বলতো, সেটা দিতাম। তখন হলুদ। বাবুর বয়স কত? তখন আমার ছেলে ওই তো 12-র পর থেকে কন্টিনিউসলি এটা চলতেছি। হুম তো আমার বড় ছেলে হয়েছে 5 নভেম্বরে, হুম আর হচ্ছে 9 হয়েছে আমার মেজো ছেলে। হুম তো এইভাবে চলতেছে আস্তে আস্তে। তো এইভাবে হচ্ছে আমি মাঝে মাঝে স্বপ্নে দেখি যে বিভিন্ন মাজারে যাইতে, গালিমপুর। স্বপ্নে দেখাচ্ছে যে বিভিন্ন হ্যাঁ, মাজারে যাও? স্বপ্নে আমার সাথে একটা মহিলা কন্টিনিউসলি কথা বলতো। মহিলা? হ্যাঁ, দেখতে কেমন? মহিলার শর্ট কাপড় পরা থাকতো সবসময় প্রিন্টের, হ্যাঁ, আর হচ্ছে মুখ ঢাকা থাকতো, মুখ দেখা যেত না? মুখ কাপড় দিয়ে মুখ ঢাকা থাকতো, ওকে। কখনো মুখ দেখা যেত না। এটা কি ভয়ঙ্কর দেখতে নাকি নর্মাল দেখতে ছিল? না, নর্মাল, ওকে। নর্মাল একটা মানুষের মতো দেখতে, কিন্তু গলার স্বর কেমন ছিল তার? মহিলাদের মতো, ওকে। সবসময় মহিলাদের মতো যেরকম হয় এরকম। তো আমার সাথে সবসময় কথা বলতো, আমাকে বিভিন্ন সময় বিভিন্ন উপদেশ দিত। মানে হুম উপদেশ বলতে, তুমি এইখানে যাবা, এই জিনিসটা নিয়ে যাবা, আজকে তুমি নদীতে এইটা দিবা, কালকে তুমি ওই মাজারে যাবা। এরকম করতে করতে আমার হাজব্যান্ডও এগুলো বিশ্বাস করে না, আমার শাশুড়িও এগুলো বিশ্বাস করে, আমার বাবার বাড়ি তো আমার মা, খালা এরা বিশ্বাস করে। তো মাঝে মাঝে অনেক জায়গায় যেতাম, আমার হাজব্যান্ড ফ্রিডম দিত, কিন্তু সব সময় দিত না। অনেক সময় আমি লুকায় যেতাম, আমি আসলে থাকতে পারতাম না। আমার ভেতর থেকে কেমন একটা অস্থিরতা চলে আসতো, হুম যে আমাকে এটা করতেই হবে, হুম আমাকে এটা বলছে, আমাকে এটা করতেই হবে যে কোনো উপায় হোক। এভাবে করতে করতে হচ্ছে অনেকটা সময় পার হয়ে গেল, কয়েকটা বছর। এরপর হচ্ছে মন্দির, এটা হয়তো অনেকে আমাকে খারাপ বলবে যে আমি হচ্ছে মন্দিরে গেছি, এটা আসলে আমারও খারাপ লাগে যে আমি হচ্ছে ঘন্টার পর ঘন্টা আসলে আমি মাটির তৈরি মূর্তি ওইখানে আমি মাথা ঠেকায় বসে থাকছি। এটা আসলে ঘন্টার পর ঘন্টা হয়েছে, দিনের পর দিন, এটা আমারও খারাপ লাগে। তো এভাবে একজন মুসলিম হয়ে আপনি উম মাথা ব্যথার যন্ত্রণায়, আমাকে ওটা বলতে চাইতে আমি যেতাম। তো এভাবে হচ্ছে, মানে ওই স্বপ্নে আপনাকে বলতেছে যে হ্যাঁ অমুক হ্যাঁ মন্দিরে যাও, হ্যাঁ মন্দিরে গিয়ে মূর্তির সামনে মাথা নত হ্যাঁ, করে থাকো? পূজা দাও, পূজা দিতে বলতো। ও মাই তো গড! এভাবে করতেছি এবং কন্টিনিউসলি। আপনি মাথা ঠেকে দাঁড়ায় আছেন, বসে হুম। আছেন। তো ভেতরটা ফাইটা যেত না আপনার? খুবই খারাপ লাগতো তখন। না, তখন আমার মনে হতো কি, আমার আর নামাজ নামাজ পড়তে পারতাম না। আমি কিন্তু নামাজ পড়তাম হুম কন্টিনিউসলি। হুম হুম আমার খুব ছোট সময় বিয়ে হওয়া, আমি বিয়ের আগেও নামাজ পড়তাম, বিয়ের পর থেকেও নামাজ পড়তাম, কিন্তু ওই যে 2012-র পর থেকে আমি নামাজে বসলে আমার একটা অস্থিরতা কাজ করতো, যে আমি কতক্ষণে নামাজ শেষ করব। মাঝে মাঝে আমি ফরজ নামাজটা শেষ করে উঠে যেতাম, আমি আর কন্টিনিউসলি করতে পারতাম না। হুম দেখা যেত আমার খুব ঘুম পেতো, না হলে খুব যন্ত্রণা হতো মাথা, আমি শেষ করতে পারতাম না। হুম দেখা যায় যে আমি বসে বসেই হচ্ছে ফরজটা কমপ্লিট করতাম, হুম এভাবেই নামাজ পড়তাম। আর একটা জিনিস তখন থেকে লক্ষ্য করতাম যে হচ্ছে আমার সাথে কেউ ফিজিক্যালি টাচ হচ্ছে। মানে এটা হচ্ছে, এখন কিভাবে বলবো আমি বুঝতে পারতেছি না। আপনি আপনি আহ, আপনি আমার আমার আসলে আমার জামা কাপড় নষ্ট হয়ে যেত, তখন আর দেখা যাচ্ছে আমি হচ্ছে বারবার দেখা যায় একবার বেশি গোসল করতাম বা হচ্ছে চেঞ্জ করতাম, মানে কেমন যেন লাগতাম, বোঝাইতে পারবো না কেন এরকম হইতেছে বা কেন এরকম হচ্ছে। ঘুমের মধ্যে? ঘুমের মধ্যে না, ঘুমের মধ্যে বা হচ্ছে আমি কাজ করতেছি, হাঁটাচলা করতেছি, এর মধ্যেও হচ্ছে। এর মধ্যে আপনি ফিল করছেন আপনাকে কেউ ধরছে, টাচ করছে? না, তখন টাচ করা বুঝি না, কিন্তু ওই আমার কাপড় নষ্ট হচ্ছে, আমি এটা বুঝতে পারতেছি। অর্গাজম হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝতে পারতেছি। তো এভাবে, অটোমেটিকলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে এভাবে হচ্ছে। তো এর জন্য হচ্ছে, আর আমার হাজবেন্ডকে আমার ভালো লাগতো না। আর আমি যে একটা, তখন আমি পরিপূর্ণ একটা মেয়ে, আমার হ্যাঁ। পরিপূর্ণ একটা বয়স, কিন্তু আমার মধ্যে ওইরকম কোনো ফিলিংস ছিল না আমার হাজবেন্ড আমার কাছে আসলে। ওনার টাচ আপনার ভালো লাগতো না? টাচ কি, আমার মনেই হতো না যে কোনো ছেলে মানুষ আমাকে টাচ করতেছে।
বা আমার যে নিজের একটা শরীরের একটা যে হচ্ছে চাহিদা বা একটা চাওয়া পাওয়া, সেটাও আমার মধ্যে ছিল না। আমাকে ডাক্তারও দেখাইছে আমার হাজব্যান্ড, হুম আমাদের কলাতিয়া সেন্ট্রাল হসপিটালে। আমি এখানে 3টা ডাক্তার আমাকে দেখাইছে, আমাকে একটা টেস্টও করছে, কয়েকটা টেস্টও দিছে। এরপর হচ্ছে সব কিছুই নর্মাল, হরমোনও নর্মাল, সবই নর্মাল। একটু ওয়েটটা একটু বেশি ছিল, ওজনটা, এর জন্য ওজন কমার ওষুধও দিল এক ডাক্তারে। বলছে হয়তো ওজন কমলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আমরা কাউন্সিলিং করি। মানে সে আবার একটু অন্যরকম মাইন্ডেড ছিল, এটা আমার আরেকটা স্টোরি। জি তো আমি তাকে বলতাম যে আমরা হচ্ছে কাউন্সিলিং করি, যেহেতু সমস্যা হচ্ছে তোমার বা আমার যারই হোক হচ্ছে, কাউন্সিলিং করলে হয়তো আমার সমাধান সমস্যাটা করতে। কোথায় বুঝতে পারবো। জি হয়তো তোমার কোনো বিহেভিয়ারের সমস্যা নাকি আমার, বুঝতে পারবো। আপনার জামাই এবং আপনি দুজন মিলে কাউন্সেলিং করার চেষ্টা করলেন, কিন্তু আপনার জামাই সেটাতে রাজি হয় নাই, মেন্টালি আপনাকে কোনো হেল্প সে করে নাই। সেটার জন্য শহর আসতে হবে গ্রাম থেকে। বলো এটা দরকার নেই, ডাক্তার দেখাইছে এখানে, দেখো এখানে ঠিক হয়ে যাবে, তুমি নিজে একটু চেষ্টা করো, আমাকে এটা বলতো। কিন্তু নিজে থেকে তো এই বিষয়গুলো আসলে, এটা তো মাইন্ডের ব্যাপার, জোরের ব্যাপার না। আমি চাইলাম, আমি নিজের মধ্যে একটা অনুভূতি নিয়ে আসলাম, হুম হুম। এটা কোনোভাবে সম্ভব না। আপনি আমাকে অফেয়ারে বলছিলেন যে আপনার জামাই কিডন্যাপ হয়। হ্যাঁ, এটা 2018 সালে। আর একটা আশ্চর্য ব্যাপার হচ্ছে, আমার হাজব্যান্ড কিডন্যাপ হওয়ার আগে ঠিক সে একটু মানে একটু উন্মাদের মতো হয়ে গেছিল। কিরকম? মানে অনেক বেশি রাগারাগি করতো। সে এমনিতেও রাগ করে, কিন্তু সে আরো বেশি রাগারাগি করতো। মোট কথা আমাকে যেন দেখতেই পারতো না, বা আমাকে তার সহ্যই হতো না, এমন একটা পর্যায়ে চলে গেছিল। আর আমারও তার এগুলো ভালো লাগতো না, সে এমন কেন করে। এইভাবেই চলতেছিল। 2018 শেষের দিকে সে হচ্ছে হঠাৎ একদিন কিডন্যাপ হয়, সেটা আরেকটা হিস্টোরি। কিডন্যাপ হলো কি আপনাকে, মানে আপনারা জানেন যে ও কে নিয়ে গেল নাকি এমনি নাই হয়ে গেল? না, এমনি হচ্ছে সে তার দোকানে গেছে, প্রতিষ্ঠানে, হ্যাঁ। ওখান থেকে হচ্ছে আর কোনো খোঁজ নাই। পরের দিন আমাদের থেকে অল্প কিছু টাকা নেয় বিকাশে। ফোন করে? হ্যাঁ। কথা বলে? হ্যাঁ, কি বললো? বললো আপনার হাজব্যান্ড আমার কাছে আছে, হ্যাঁ। আমাদের কাছে আমাদের ডিমান্ড হচ্ছে 50,000 টাকা। সেটা- আপনি কি আপনার হাজবেন্ডের সঙ্গে তখন কথা না, বলেছিলেন? তার ফোন থেকে। তার ফোন থেকে? হ্যাঁ। তো এইভাবে দিলাম 50,000 টাকা। তো এরপর আর 45,000 টাকা দেওয়া হয়েছে। এরপর আর কোনো খোঁজ হয় নাই। এখন পুলিশে রিপোর্ট করেছেন? এখন মামলা চলতেছে, পিবিআইতে আছে। কেউ কোনো খোঁজ জানে না এখন পর্যন্ত? না। ওই দিন গেল, তারপর থেকে কোনো আশা আসে নেই? না। এটা নিয়ে কি জিনের কোনো কাণ্ড আসছে? এখন ওরা বলে কিছুটা ওই রকম, কারা এখন বলে? ঠিক আমি জানি না। যারা হচ্ছে, আমি বলি আস্তে আস্তে। জি তো যখন আমার হাজব্যান্ড এরকম কিডন্যাপ হয়ে গেল, এরপর অনেকেই তো অনেক ফকিরের কাছে থানা পুলিশ তো করতেছি, জি। তো অনেক ফকিরের কাছে যাইতেছি, হুজুরের কাছে যাই, যেখানে বলে যাই। যাওয়ার পরে হচ্ছে বলতে হয় তো আমার নাম, মায়ের নাম, আমার হাজব্যান্ডের নাম, তার মায়ের নাম, নালি দিলিগুলা বলতে হয়। তো তারা আমাকে অনেক জায়গায় সাজেস্ট করলো যে তোমার হাজব্যান্ডকে খোঁজা বন্ধ করে নিজের ট্রিটমেন্ট করো, তোমার অবস্থা খুব খারাপ। তো আমি তো জানি আমার অবস্থা, আমার একটু একটু সমস্যা আছে, তো এটা তেমন একটা গুরুত্ব দেই নাই। আর তখন তো ওই মেন্টালিটি ওইরকম ছিল না যে নিজেকে নিয়ে ভাববো। তো যেখানে যাই অনেক জায়গা আমার কথা বলে যে তোমার নিজের ট্রিটমেন্ট করো আগে, তারপরে হচ্ছে তোমার হাজব্যান্ডকে খোঁজো, কারণ তোমার 2টা বাচ্চা আছে, যে নাই সে তো নাই, হুম তুমি তো আসো, তো নিজে থাকার চেষ্টা করো, হুম। ঠিক থাকার। তো অনেক জায়গা থেকে ট্রিটমেন্ট নিতামও, এভাবে চলতেছে। তো হঠাৎ একদিন হচ্ছে আমি ঘুমায় আছি, রাত্রিবেলা, অনেক রাত্রেই, আমি আর সঙ্গে আমার ছেলে শুয়ে আছে। তো হঠাৎ করেই 3জন লোক স্বপ্নে দেখি। একটা লোক খুবই কালো, একদম জঘন্য রকমের কালো, আর আরেকটা পুরুষ আর একটা মহিলা। যে মহিলাটার সাথে আমি কথা বলতাম, আমার সাথে কন্টিনিউ কথা বলতো, সেই মহিলাটা আমার সামনে ভাবে দাঁড়ায় আছে। আর পুরুষটা আমার হচ্ছে, একটা পুরুষ আমার এই পাশে বসে আমার হাতটা এভাবে ধরছে হুম ওর পাশ থেকে। আমার এটা বলতে গেলে এখন খারাপ লাগতেছে, আমার হাতে এই পাশ থেকে এভাবে ধরছে। আরেকটা পুরুষ হচ্ছে অন্য পাশে বসা। হুম। তো আমার ডান পাশে যে পুরুষটা বসা, সে আমাকে বলতেছে
ও কিন্তু তোমাকে দেখে, তোমাকে সবসময় দেখে, তোমাকে ও সবসময় নজরে রাখে। আমি তখন, মানুষ বোবা হইলে যেমন হয় না, আমি আসলে তখন কোনো কথা বলতে পারি নাই। মনে হচ্ছে সবটা আমার বাস্তব। আমি আওয়াজ করতে গিয়ে আমি আওয়াজ করতে পারি না, আমার অবস্থাটা এরকম হয়ে গেছে, আমি কোনো আওয়াজ করতে পারতেছি না। তো এরপরে যখন লোকটা আমার শক্ত করে আমার হাত ধরে আছে আর আমার দিকে তাকায় মানে হাসতেছে, মানে সে আমাকে ছাড়বে না এইভাবে, সে আমাকে হাতটাকে শক্ত করে ধরে আছে। তো এরপর যখন আমার ঘুম ভেঙে গেল, মানে ভয় আতঙ্কে, তারপর থেকে আমার জ্বর, খুব জ্বর। তো এরপরের দিনও ঝাড়াইলাম, অনেক জায়গায় গিয়া তাবিজ নিলাম। আমার আপা এক জায়গায় আমাকে নিয়ে গেল ঝাড়ানোর জন্য, সেখানে ঝাড়াইলাম। ঝাড়ানোর পর ওইখান থেকে আমি চলে আসলাম। ওই রাত্রে ওই লোকগুলা ঠিক আমার আপাকে গিয়ে আবার ধরছে, আমার আপার গলা চেপে ধরছে। ঘুমের মধ্যে? হ্যাঁ, ঘুমের মধ্যে, মানে সে ঘুমের মধ্যে ধরছে, কিন্তু সে বাস্তবে এটা ফিল করছে, তার যে ব্যথা অনুভব সেটা বাস্তবেও করতে পারছে। এইরকম। আর হচ্ছে আমার হাজবেন্ড তো ভাবে হারাই গেছে। আমার ভাসুর আর আমার আব্বা একটা হুজুরের কাছে গেছি সাভারে। তো ওখানে একটা হুজুর একটা তকদির দিছে। তো ওই তকদিরটা হচ্ছে আমাকে নামাজ পড়তে হবে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমাকে কিছু আমল করতে হবে। তো ওইভাবে আমি আমল করতেছি, নামাজ পড়ে শেষ করে তো আমি শুয়ে আছি। আমার আব্বা বললো, তুমি শুয়ে থাকো, আমি তোমার পাশেই বসে আছি, তুমি ভয় পাইও না। যেহেতু আমি ভয় পাইছি এর আগে স্বপ্নের দিকে, আমি তোমার পাশে শুয়ে আছি, তুমি এই আমলগুলো করে ঘুমাও। আমি বেডের কাছে, আমার সোফা ছিল, আমি বেডে শুয়ে আছি, আমার আব্বা ঠিক বসে আছে সোফার সামনে। তো আমি যখন শুইলাম, আমার ঘুম আসছে, মানে হঠাৎ করে আমার একটা লোক আমার বুকের উপরে বসে আমার গলা চেপে ধরছে। এটা আমি বাস্তবে ফিল করতেছি। আমি যতই মানে হাত পা নাড়ার চেষ্টা করতেছি আমার আব্বাকে ডাকার জন্য, যেহেতু পাশেই ছিল, আমি কোনোভাবে ডাকতে পারতেছি না, কোনোভাবেই আমি চেষ্টা করেও পারতেছি না। তো যাই হোক, একটা পর্যায়ে যেহেতু আমি উজু অবস্থায় ছিলাম, আল্লাহর রহমতে আমি ঠিক হই, কিন্তু আমার গলা টলা সব ব্যথা হয়ে গেছে। এরপর আমি আব্বাকে বললাম, আব্বা আমি যে ছটফট করতেছি, একটা সময় আব্বাই দেখতে পারছে, দেখতে পেয়ে আমাকে ধাক্কা দিছে। এরপরে আমি হুঁশে আসছি। এরপরে আব্বা ওই লোকটাকে ফোন দিল, বললো এই অবস্থা হয়েছে, তকদির করার পর এই অবস্থা হয়েছে। তো সে বললো যে হ্যাঁ, এটা দুষ্ট জিন আসছে। তো আমাকে বললো যে আপনি যে আমল করে শুইছেন, আপনি কিছু দেখতে পারছেন? তা আমি বললাম হ্যাঁ, আমি দেখতে পারছি। বলে কি দেখতে পারছেন? আমি বললাম যে আমার হাজব্যান্ড শুয়ে আছে, আর সঙ্গে হচ্ছে ওই 3টা মানুষ, যে 3টা মানুষকে আমি আগে স্বপ্নে দেখছি, ওই একটা মহিলা 2টা পুরুষ, তারা আমার থেকে লুকায় রাখার চেষ্টা করতেছে, আমি এটা দেখছি। তো বললো এটা হচ্ছে দুষ্টু জিন, এইটা বললো। তো তার ওখান থেকে যতটুকু তকদির নেওয়া হয়েছে, তো আসলে এইভাবেই চলতেছে। এক জায়গায় ধরেন যাই, সেখানে বলে এক জায়গার কথা, আবার সেখানে যাই, এভাবে করতেছি। আর পাশাপাশি মন্দির, সোমবারে যেতাম হচ্ছে আপনার শিবের মন্দিরে, বৃহস্পতিবারে যেতাম হচ্ছে মনসার মন্দিরে, আর আদার্স যে বারগুলোতে আছে ওগুলো বিভিন্ন অন্য মন্দিরে যেতাম, দুর্গার মন্দিরে, কালীর মন্দিরে। এবং ওরা আমাকে ডিমান্ড করতো যে এই জিনিসটা নিয়ে যেতে হবে, তুমি যদি এই জিনিসটা দাও বা এভাবে করো, পূজা দাও, তাহলে তোমার হাজব্যান্ড ফিরে আসবে, তুমি এই কাজগুলো করো, আমাকে বললো। আমি সেম কাজগুলাই করতাম। আমার মনে আছে, আমি একবার মনসার মন্দিরে গিয়ে আমি প্রতি বৃহস্পতিবারে আমি কয়েক মাস গেছি, ওখানকার সবাই আমাকে চেনে। আমি একটানা 3 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত আমি মানে মাথা ঠেকায় বসে থাকতাম। Oh my God! আর হচ্ছে সামনে হচ্ছে দুধ কলা নিয়ে আমি বসে থাকতাম। ওরা বলছে যে তুমি যদি মন থেকে প্রার্থনা করো, তোমার হাজব্যান্ড চলে আসবে। আমি আল্লাহর সাথে শিরক করছি, নিজের সাথে। এটা আমার বলতেও খারাপ লাগে, কিন্তু তখন তো আসলে আমার
মাইন্ড ওইরকম কাজ করে নাই। আমি তো তখন আমার মধ্যে ছিলাম না, আমি বুঝতে পারিনি যে আসলে কোনটা ভালো কোনটা খারাপ, আমাকে করতেই হইতো কিছু, আমার কাছে তো অন্য কোনো অপশন ছিল না। আর যখন ওরা বলতো এই কাজগুলো করতে হবে, যতক্ষণ আমি না করতাম ততক্ষণ আমার ভালো লাগতো না। আমি অনেক দূরে দূরে চলে যেতাম। আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জের হরজতপুরে, ওখান থেকে আমি সেই পাগলা মন্দিরে যেতাম। ওরা আমাকে লোকেশনগুলো বলে দিত, আমি সেই পাগলা মন্দিরে যেতাম বৃহস্পতিবার দিন, সোমবারে ওখানে শিবের মন্দির, ওইখানে আমি যেতাম। তারপর হচ্ছে শাহবাগ যেতাম, ওখানেও শিবের মন্দির, মানে সোমবার করে যেতে হবে। বোরখা পরে অ্যালাউ করবে না, আবার বাসা থেকে বোরখা ছাড়াও আসা যাবে না। আমাকে দেখা যেত অন্য কোথাও আমাকে চেঞ্জ করতে হতো। অনেকে মানে বলতো যে এরকম কেন করতেছেন, বোরখা পরে ঢুকলেন আবার বোরখা ছাড়া বের হইতেছেন। আমি বললাম আচ্ছা একটু সমস্যা আছে, বোরখা পরে মন্দির অ্যালাউ করবে না, আমাকে বোরখা খুলে যেতে হবে। অনেক সময় অনেক মন্দির আমাকে ঢুকতে দিত না, কিন্তু তাদের আমাকে জোর করতাম, রিকোয়েস্ট করতাম আমাকে একটু যাইতে দেন, আমি ওভাবে যেতাম। আমি কতদিন কত মাস এভাবে ঘুরছি, কত মন্দিরে মন্দিরে আমি গেছি। ওরা আমাকে বলতো চলে আসবে, আমি যেতাম, এটা তুমি করো, আমি তাই করতাম। আপনার হাজবেন্ড যাতে ফিরে আসে। হ্যাঁ, তখন ওরা আমাকে একটা দুর্বল পয়েন্ট পাইছে আমার, যে এই পয়েন্টটা কাছে লাগানো যাবে, তো আমি সেটা ওভাবেই করতাম। এভাবে করার পর হচ্ছে একটা সময় আমাকে বললো যে হচ্ছে আমি যদি আমার রক্ত নদীতে ফেলি তাহলে চলে আসবে, আমাকে এটা বললো। পর আমি আমাদের ওখানে হসপিটাল আছে, সেন্ট্রাল হসপিটাল কলাতিয়া, ওখানে গেলাম। ওখানে আমার সবাই পরিচিত, তো লতা নামের একজন স্টাফ আছে। তো বললাম আপা আমার একটু, আপনি তো জানেন আপনার ভাইয়ের অবস্থা, তো একটা ফকিরে বলছে আমার রক্ত দিতে, আপনি একটু আমার ব্লাড বের করে দেন। তো সে আমাকে এক সিরিজ ব্লাড বের করে দিল। বললাম আপা এইটুকু কি হবে? বলে এর বেশি সম্ভব না। তো আমি ওইটা নিয়ে নদীতে ফেললাম। ফেলার পর হচ্ছে কয়েকদিন পার হয়ে গেল, আসলো না। তো আমার মনে একটা সন্দেহ, হয়তো আরো বেশি দিলে হয়তো চলে আসবে। এরপর আমি কি করব, আমাকে ওই হসপিটাল থেকে তো আমি পারবো না, কারণ এখানে দুইটা হসপিটাল, সবাই পরিচিত। আমি যদি চাই কেউ আমাকে দিবে না ব্লাড বের করে, কারণ এইভাবে তো ব্লাড টেনে বের করে দিবে না কেউ এক ব্যাগ। এরপর আমি হচ্ছে রুহিতপুর হসপিটালে গেলাম, ওখানে একজন পরিচিত একজনকে নিয়ে গেলাম, যেহেতু আমি যদি এভাবে বলি হবে না। পরে সে বললো যে আমাদের একজন পেশেন্ট আছে ঢাকা, তো আপনি ব্লাডটা আসলে নিয়ে যেতে হবে, আমি যেতে পারবো না। বললো যে যেতে পারবে না ডোনার, তো আমার এখান থেকে টেনে বের করতে হবে। এরপর ওখান থেকে বের করে নিয়ে হচ্ছে দিলাম। মানে ওখানে দেওয়ার পরও মানে অপেক্ষায় ছিলাম হয়তো এবার চলে আসবে, কিন্তু আসলে তারপরও আসে নাই। আর জামাইয়ের জন্য মানুষ এত কিছু আর আমারও আসলে মন্দিরে যাওয়াটা কমে নাই। তারপর আমি সেই মন্দিরে মন্দিরে ঘুরতেছি, মানে আমার ছেলেরা কি খাইতেছে, ওরা কি করতেছে, আমার সেদিকে কোনো হুঁশ নাই। আমার সংসারের প্রতি আমার কোনো কোনো হুঁশই নেই, কোনো খেয়াল নেই। ওরা আমাকে যখন যেখানে যেতে বলতেছে আমি সেখানেই চলে যাই। ওরা আমাকে লোকেশন বলে দেয়, ওখানে যেতে হবে ওইখানে যেতে হবে, আমি ওইখানে চলে যাই। মানে কোনো আমার বাচ্চারা খাইতেছে কিনা, গোসল করতেছে কিনা, বা নিজের কোনো খাওয়া গোসল কোনো কিছু মানে খেয়াল নেই। তখন আমার মনে হতো যে ওরা আমার খুব আপন, এরাই পারবে হয়তো সব মানে সমাধান করতে সমস্যাগুলার। মানে তখন আমার অবস্থা এমন হয়েছে যে কোনটা ভালো কোনটা খারাপ আমি আসলে বুঝতে পারতেছি না। আর এইদিকে ফকির কবিরাজ তা আছে ঘুরতেছি, আর আমি স্বপ্ন এগুলো দেখতেছি। আর সবসময় আমি দেখতাম একটা শ্যাডো আমাকে সবসময় ফলো করে। সবসময়? সবসময় বিশেষ করে না, যখন আমি ওয়াশরুমে যেতাম বা আমি হচ্ছে কাপড় ধুইতাম, মানে ওয়াশরুমের ওই সাইডটাতেই আমাকে হচ্ছে ফলো করতো, ওখানেই ফলো করতো আমাকে, দেখতাম। আর এত এত কবিরাজ দেখাচ্ছেন, হুজুর দেখাচ্ছেন, এদের এদের দিয়ে কোনো কাজ হচ্ছে না? না, এরা তকদির দেয়, টাকা পয়সা নেয়। আমি হচ্ছে ফোনে ওই যে মগ বলে না, যে মগ জাতীয় কিছু লোক আছে হচ্ছে রাঙামাটি চট্টগ্রাম, ওইখানে আমি তাদের সাথে ফোনে কন্ট্যাক্ট করে তাদেরকে অনেক টাকা পয়সা দিছি।
যে তকদিরের জন্য, হাজব্যান্ডের জন্য, ওইখানে অনেক দিছি, টাকা দিছি, তাতেও কোনো কাজ হয়নি। তো এরপর এভাবে চলতেছে, আমার অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে, যেহেতু আমি ওদের পুরোপুরি ওদের নিয়ন্ত্রণে চলে গেছি আমি। আমার শারীরিক অবস্থা আস্তে আস্তে খুব খারাপ হইতেছে, আর কিছু খাইতে পারি না, বমি আসে, এরকম হচ্ছে। আর একটা সংসারের প্রতি একটা উদাসীনতা চলে আসছে, এভাবে হচ্ছে। এরপর বিভিন্ন হুজুরের কাছে তো আমি যাইতেছি, কবিরাজের কাছে। এখন আমাকে কয়েকজন সাজেস্ট করলো যে তুমি তোমার, একজন আমাকে বললো তুমি তোমার বাসায় থাইকো না, তো বাসাটা চেঞ্জ করো, ইমিডিয়েটলি চেঞ্জ করো, তুমি যদি বাসায় থাকলে তোমার আরও বেশি সমস্যা হবে। আর আরেকজন আমাকে বললো তুমি বিয়ে করে নাও, হুম। তুমি বিয়ে করো। ফার্স্ট টাইম আমাকে এই কথা বলছে হচ্ছে ইসের কদমতলির নারকেলবাগে একটা জিন হুজুর আছে, উনি ফার্স্ট টাইম আমাকে বলে বিয়ে করার জন্য। তখন আমি বিষয়টা হেসে উড়াই দিছি। তো এরপর আমাকে আরও কয়েকজন বললো তুমি বিয়ে করো, তুমি একা আসছো, তোমার আরও সমস্যা হবে, তুমি বিয়ে করো। এরপর আমি বাসাটা ছেড়ে দিলাম, আমার বাসা ছেড়ে আমি মোহাম্মদপুরে চলে আসলাম, মেট্রো হাউজিংয়ে আসলাম, ওইখানে বাসা নিলাম। তো ওইখানেও সেম, আমার মন্দিরে যাওয়া ফিরে নাই, আমি মন্দিরে যাচ্ছি, মন্দিরে আমি কন্টিনিউসলি আমি মন্দিরে যাইতেছি। আর এর আগে তো আপনার মাজারে যাইতাম, নদীতে দুধ কলা সিন্নি, আজকে ঝাল সিন্নি দিতে হবে, কালকে মিষ্টি সিন্নি দিতে হবে, এগুলো তো ছিলই। তখন আর এগুলো বন্ধ হয়ে গেছে, তখন হচ্ছে এরপর হচ্ছে মন্দিরে যাওয়া স্টার্ট। আমি সিঁদুরও পড়তাম, হুম। আমি যেন এখানে না দেখা যায়, আমি এদিকে আমি সিঁদুরও পড়তাম। স্বামী ফেরানোর জন্য শিরিক পর্যন্ত করলেন আমাকে আপনি? বলছে হায় রে। সিঁদুর পড়তাম, আমি কিন্তু সিঁদুরও পড়তাম, আমি সেটাও পড়তাম। এরপর হচ্ছে এভাবে চলতেছে। এরপর হচ্ছে আমি আমার নিজের মধ্যে আমি অন্যরকম অনুভূতি ফিল করি। কিরকম? যখন আমি আমার বাসা থেকে চলে আসলাম, তখন হচ্ছে আমাকে কেউ টাচ করে বা কেউ আমার কাছে আসে, দেখা যায় যে মনে হয় যে একটা সময় যে আমার আমার কাপড় নষ্ট হয়ে যেতেছে, আমার এরকম ফিল হইতেছে, এইরকম ফিল হয় আস্তে আস্তে। বিছানায় শুইলে না হাঁটা চলার সময়? তখন হচ্ছে আমি ঘুম আসলে, শুইলে। এর আগে তো হচ্ছে আমি হাঁটা চলার মধ্যেও আমার এরকম হইতো, এরপর হচ্ছে আমি যখন বিছানায় যাই তখন এরকম হচ্ছে আমার সাথে। শরীরে স্পর্শ অনুভব করছেন? হ্যাঁ, বা আমার চারপাশে সবসময় কেউ একজন থাকে, এই অনুভূতিটা তখন থেকে আমার আস্তে আস্তে বাড়তে শুরু করে। হুম। যখন আমি বাসা থেকে চলে আসি, তখন আমার এগুলো আসলে আস্তে আস্তে বাড়ে অনেক বেশি, অ্যাক্টিভিটিগুলো বোঝা যায় যে কেউ আমার আশেপাশে আছে। আপনি কথা না বললেও আপনি যদি হাঁটাচলা করেন, চুপচাপ বসে থাকলে আমিও বুঝবো না। যদি হাঁটাচলা করেন, আমি যদি চোখ বন্ধ করে থাকি, তারপর আমি ফিল করবো যে আমার পাশে কেউ হাঁটতেছে বা কেউ আছে বা অনেকগুলা মানুষ আছে। এই ফিলগুলো তখন আমার বেশি বেশি হচ্ছে। এবং আপনি কি মানে শারীরিক যেই স্পর্শের কথা অনুভব করছেন, এটা কি একজন মানুষের নাকি একাধিক জিনের? একাধিক না একজন আমি বুঝতে পারি না, তবে হ্যাঁ ফিল করতেছি যে আমাকে কেউ টাচ করতেছে। মানে একাধিক মানুষের টাচ পাই না, একজন মানুষেরই টাচ পাই বেশিরভাগ সময়, যে ওকে। কেউ আমাকে টাচ করতেছে, কেউ আমাকে ব্যাড টাচ করতেছে। ঘুমের মধ্যেও আমাকে কেউ ব্যাড টাচ করতেছে। ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে আমার নিজের মধ্যে একটা চেঞ্জ চলে আসতেছে, আমার শরীরে বিভিন্ন জায়গায় স্পট দেখতাম, বিভিন্ন সময় দাগ দেখতাম। সেক্সুয়ালি যে অ্যাক্টিভিটিগুলো ছিল, যে দাগগুলো আমার শরীরে আমি দেখতাম, মানে এই লাভ দাগগুলো বাইটের মতো দাগ করে হ্যাঁ, এই দিতেন? দাগগুলো আমি পেতাম অনেক আগে থেকেই। তো এই দাগগুলো হতো, অনেক সময় যে ধস্তাধস্তি হয় না, সেই দাগগুলো হতো। তো এভাবে আস্তে আস্তে আমি বুঝতে পারলাম যে না, এবার আমাকে কিছু করতে হবে, যেহেতু আমার দুটো ছেলে আছে। আমি ঘরে থাকতে পারতাম না, আমার ঘরে একদমই মন টিকতো না। আমি শুধু শুধুই রিক্সা নিয়ে ঘুরতাম, শুধু শুধুই আমি মন্দিরে গিয়ে বসে থাকতাম, সারাদিন পার করে ফেলতাম, মানে আমার ভালোই লাগতো না। তো এটা তো জীবন হইতে পারে না, আমাকে তো একটা স্বাভাবিক জীবনে আসতে হবে। যেহেতু বিয়ে করলে ভালো হবে, তাহলে আমি একটা বিয়ে করি। যেহেতু আমি সংসার করব না, আমার সংসারের চিন্তা ভাবনা নাই, যেহেতু আমার দুইটা ছেলে আছে, আমার এখানে অপশন নাই, আমার কোনো চয়েস করতে হবে না, আমার একটা বিয়ে করলেই হবে। তো আমার প্ল্যানিং ছিল আমি কাউকে বিয়ে করব, সে তার মতো, আমি আমার মতো। আমি ঠিক হয়ে গেলে সে তার মতো সেপারেশনে চলে যাবে, আমার মতো সেপারেশনে চলে আসবো। সংসার একসঙ্গে থাকা এরকম কোনো প্ল্যানিং আমার ছিল না। এরপর একজনের সাথে কথা হলো, সে বিয়েতে রাজি হলো, সে নিজে থেকেই বিয়ের প্রস্তাব দিল, বিয়ে করে নিলাম। বিয়ের পর থেকেই
শারীরিক অবস্থা আমার বেশি খারাপ হতে শুরু করলো, অনেক বেশি। বিয়ে করলাম হচ্ছে 2020-এ মাঝামাঝিতে, আর আমি বাসা থেকে চলে আসি 2020-এ জানুয়ারিতে আসি। তো আস্তে আস্তে আরও বাড়তে শুরু করলো বেশি। কি করতে শুরু করলো? বেশি হচ্ছে আমার যে শারীরিক সমস্যাগুলো, আমি বিছানা থেকে উঠতে পারি না, বমি, মাথা ব্যথা, মাথা যন্ত্রণা, এগুলো আস্তে আস্তে বাড়তে শুরু করলো। হুম। আপনার 2020-এর শেষের দিকে হচ্ছে আমার, শেষের না মাঝামাঝি দিকে হবে, বিয়ের পর পর কয়েক মাস পরই আমার মাথায় জ্বর চলে আসলো চুলে। আর আমাকে এই কথাগুলো অনেকেই বলছে যে আমার মাথায় জ্বর আসবে, জ্বর দিবে, যে কোনো মুহূর্তে আমার মাথায় জ্বর দিবে। এরপর হচ্ছে কি করব, আমি চুল ফেলে দিলাম। আমাকে বললো চুল ফেলে দিতাম, চুল ফেলে দিতাম। তখন অল্প অল্প জাস্ট হচ্ছে জ্বর, আমি চুল ফেলে দিলাম। আর খাবার দাবার খাইতে পারি না। এরপর হচ্ছে বরিশাল একজনের কথা বললো, বরিশালে গেলাম, আগলছড়া, ওইখানে গেলাম। ওইখানে দুজনকে দিয়ে ট্রিটমেন্ট করাইলাম। একজনের মানে ধারানি বলে না, ওইটা দিল। এভাবে যে যেখানে বলে কন্টিনিউসলি কিন্তু আছে। আমি অনেক কিন্তু কোনো জায়গায় কাজ গেছি হচ্ছে ভাইয়া, না। অনেক জায়গায় গেছি, অনেক শহরে শহরে গেছি এই ট্রিটমেন্টের জন্য। ভাই আমি অনেক কষ্ট করছি। আমি আমার ছেলেদেরকে আমি ঠিকমতো খাইতেও দিতে পারি নাই, রান্নাও করতে পারি নাই। আমি যাকে বিয়ে করছি ও যদি দূরে থাকতো না, আমি বিছানাতেই থাকতাম, উঠতে পারতাম না। ও আমার এমনও সময় গেছে যে ও বাইরে আসে 8 ঘন্টা 9 ঘন্টা, ওই 8-9 ঘন্টা আমি সেন্সলেস, একটানা। ও ধরেন বাসা থেকে বের হয়েছে 5-10 মিনিটের মধ্যেই আমি বিছানা। আমি জানি না আমার কি হয়, আমি বিছানা। এখন আমার ছেলেরা কি খাইলো, কি করলো, কেমনে দেখবো আমি? কিছু দেখতে পারতেছি না। ওইভাবে আমার ছেলেরা বড় হয়েছে, ওরা আস্তে আস্তে এটাতে ইউজ টু হয়ে গেছে। একটা মানুষের জীবনে যদি এরকম দিনের পর দিন কয়েক মাস কেটে যায় যে হচ্ছে সেন্সলেস, 8 ঘন্টা 9 ঘন্টা 7 ঘন্টা প্রত্যেক দিন, তার জীবন আসলে আছে কি, থাকে কি? মানে আস্তে আস্তে আমার জীবনটা এইভাবে অস্বাভাবিক হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে আমার ছেলেরাও ওরা খুব কষ্ট করছে আসলে। 2021 সাল 2টা ঈদ, আর 2022 সালের একটা ঈদ, এই 3টা ঈদ আমার ছেলেরা সারাদিন খাইতে পারে না, কারণ আমি রান্না করতে পারি না। আমার ঘর তখন ভয়াবহ অবস্থায় ছিল। তো এভাবে যখন চলতেছে, আর যাকে বিয়ে করি ওর শারীরিক অবস্থা আস্তে আস্তে খারাপ হচ্ছে। ওনার সাথে কি আপনার শারীরিক মিলন হয়েছে তখন নাকি হয় নাই? হ্যাঁ হয়েছে। ওকে। আমাকে ফকির বলছে হচ্ছে টাচে আসতে হবে, হাজবেন্ডের টাচে থাকতে হবে, টাচে থাকলে আস্তে আস্তে কেটে যাবে। টাচে থাকলে কি কেটে যাইতো তখন? আস্তে আস্তে তখন তো আমাদের হচ্ছে, আপনার যখন পেটে ব্যথা হবে, আপনার যখন ফুড পয়জনিং হবে, আপনাকে তো ওই মেডিসিনটাই নিতে হবে, রাইট। তাই না? আপনার ওই মেডিসিনটা নিলে আপনি আস্তে আস্তে কী হবে, ঠিক হবে। ঠিক হবে। আর ঠিক হতে একটু সময় লাগবে। হুম। কিন্তু আপনি যদি মাথা ব্যথার ওষুধ খান তাহলে কিন্তু হবে না। রাইট। তো আমার সমস্যা একটা, আমি ট্রিটমেন্ট করতেছি আরেকটার। বা আমি যেই ফকিরের কাছে যেতেছি সে বুঝতে পারতেছে না আমার সমস্যাটা কি। সে তার মতো করে, কোনো ফকিরের কাছে গেলে কেউ কিন্তু সহজে ফেরায় না, কিন্তু Right. আমাকে অনেক ফকির ফেরত দিছে। আমাকে দেখে তারা অনেকেই বলছে আমি আপনার কাজ করতেই পারবো না, আপনি আমার কাছে আর আইসেনি না। আমাকে অনেকেই ফেরত দিছে, এটাই ট্রু। অনেকে বলবে যে এটা কেউ তো ফেরত দেয় না, কিন্তু আমাকে দিছে। এবং তারা বলে দিছে যে আমার কাজগুলো করা তাদের দ্বারা সম্ভব না, তারা পারবেই না, চেষ্টা করলে তাদের ক্ষতি হবে, এইরকমও বলছে। তো এইভাবেই আসলে চলতেছিল, বিভিন্ন জায়গায় যাইতেছি। মানে আমি তাবিজ, অনেক তাবিজ আমার সঙ্গে ছিল, আমার গলায়, কোমরে, হাতে, আমার বিছানাতে, বালিশে, আমার ঘরে, বিভিন্ন জায়গায়। যাকে বিয়ে করছি ওর শরীরেও, বাচ্চাদেরকেও, সবার শরীরেই তাবিজ। আর আমার ডাইনিং টেবিল আসলে পড়া পানি, তেল, ডাবের পানি, নদীর পানি, খালের পানি, বিলের পানি সব দিয়ে ভরা। মানে যেটা বলছে আনতে সেটাই করতেছি আমরা, এভাবেই চলতেছে আমার জীবনে। যে একটা সংসার জীবন, আমার ওইটা মনেই হয় না তখন, ওইটা আমি উপভোগ করতেই পারি নাই। আমার জীবন ওভাবেই কাটছে, ওই সময়গুলো ওভাবেই কাটতেছে। এখন এরপরে হচ্ছে 2021 সালে
জীবন জীবিকার জন্য তো কিছু করতেও হবে, তাই না? তো একটা জবে হয়েছি, অ্যাপয়েন্টমেন্ট নিছি। তো হচ্ছে আমরা ওইখানে জবের পারপাসে হচ্ছে আমরা শ্রীমঙ্গল যাই। এর মধ্যে মোটামুটি আমরা ভাবছি হয়তো ঠিক আছি, কারণ কয়েকটা দিন শারীরিক অবস্থা মোটামুটি একটু ভালো। হুম। ওই যে বরিশালে কন্টিনিউ কয়েকবার বরিশালে গেলাম, ওইখানে 2টা হুজুর দিয়ে ফুকির দিয়ে ট্রিটমেন্ট করলাম। তো ভাবছি হয়তো আলহামদুলিল্লাহ এবার হয়তো ঠিক আছে। তো কাজে জয়েন করলাম, ওইখানে শ্রীমঙ্গল গেলাম। শ্রীমঙ্গলে হচ্ছে ওটা হচ্ছে তখন ফেব্রুয়ারিতে বা মার্চে হবে, গেলাম 2021-এ। ওইখানে যাওয়ার পরে হচ্ছে আমরা রাত্রে বের হইলাম ঘোরার জন্য। গ্র্যান্ড সুলতানের সামনে তখন 2টা দোকান ছিল, একটা চায়ের দোকান আর একটা হচ্ছে বেতের হাতের কাজ করে ওইটার দোকান, হাতের কাজের যে জিনিসগুলা। তো আমরা ওইখানে কিছুক্ষণ বসলাম, চা খেলাম। তো ওটা খাওয়ার পর হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে আমরা খুব রাতে ঘুরতাম, যেহেতু আমি সারাদিন অসুস্থ থাকতাম, রাতে আমি একটু সুস্থ হইতাম, রাতে আমরা ঘুরতাম। যেহেতু ঘরে থাকতে আমরা ভাল লাগতো না, আমারও না ওরও না, সেম দুজনেরই সমস্যা। আমাদের আসলে ঘরে ভালোই লাগতো না। আর বেশিরভাগই সময় যতটুকু খাবার খেতাম, 3 বেলা তো খাবার তখন আমাদের কাছে এটা অতীত যে 3 বেলা মানুষ খাবার খা, 1 বেলা খুব বেশি হইলো 2 বেলা আমরা খাবার খাই। সত্যি কথা, এটাই সত্যি ভাইয়া, যে আমরা 1 বেলা খাবার খেয়ে বেঁচে আছি, হয় সেটা রাতে। আমাদের 3 বেলা খাবার সেটা হচ্ছে অতীত, যে আমরা অতীতে কখনো 3 বেলা আমরা কন্টিনিউ নিয়ম করে খাইছি। এটা আমাদের অতীত ছিল যে আমার ছেলেদের 3 বেলা খাবার দিচ্ছি। তো এভাবে চলতেছিল। আমরা খুব রাতে ঘুরতাম, মানে কোনো ভয় থাকতো না, মানে অদ্ভুত অদ্ভুত জায়গায় গিয়ে ঘুরতাম, যেখানে জঙ্গল গাছপালা গ্রাম, ওইখানে গিয়ে ঘুরতাম। তো ওইখানেও সেম, গ্র্যান্ড সুলতানের পর থেকে তো জঙ্গল। তো এখানে আমরা দুজনে ঘুরতে বের হলাম যে একটু ঘুরে আসি, ওর বাইক ছিল, একটু ঘুরতে গেলাম। তো আমাদের কেউ একজন পিছু নিল মনে হলো। তো আমরা হচ্ছে লাওয়াসটা যে ফরেস্ট গার্ড আছে না, ওইখানে আমরা গেলাম, যে টিকিট কাউন্টারটা, ওইখানে গেলাম, কিছুক্ষণ বসলাম। এরপর যে পেছনে যে আমাদের একটা বাইক ছিল আমাদের ফলো করতেছিল, ওইটা চলে গেল, পাস করলো। তো ওইখানে আমরা কিছুক্ষণ বসলাম। বসার পরে দেখেন আমাদের মধ্যে কোনো ভয় ছিল না। তারা 4 জন লোক ছিল ওইখানে, আমাদের একদম অপরিচিত, আমি একটা মেয়ে মানুষ, ইয়াং মানুষ। তাদের সাথে গল্প করতে বসলাম, বসে আবার আমরা জঙ্গলের ভিতরে চলে গেলাম জঙ্গল দেখার জন্য। ওই সময় রাত তখন বাজে 1টার বেশি, মানে আমাদের মধ্যে কোনো ভয় নাই, যে অপরিচিত মানুষ, কত রকম অ্যাক্সিডেন্ট হইতে পারে, আমি একটা মেয়ে মানুষ। আমার মানে অনেক দূর, যে পর্যন্ত হচ্ছে দিনের বেলা হচ্ছে গার্ডেরা নিয়ে টুরিস্টদের দেখা, ঠিক ওই পর্যন্ত আমরা গেলাম, ঘুরলাম। ঘুরে আমরা ওখান থেকে আসলাম। আসার পরে আমাদের মধ্যে একটা হঠাৎ করে কেন জানি একটা ভয় কাজ করলো, হঠাৎ করে দুম করে মনে হলো যে কেউ আমাদের রাস্তা আটকাইছে। এটা তখন আমরা হচ্ছে হোটেলে চলে আসলাম, হোটেল মেরিনাতে ছিলাম, হোটেলে চলে আসলাম শ্রীমঙ্গলে। তো হোটেলে আসলাম, আসার পর হচ্ছে রাত্রে তো ঘুম আসতে পারি না। তো আসার পর হচ্ছে আমি একটু ঘুমাসবো, আমাকে ঘুমাসতে দিতেছে না। ও আমাকে অনেক খুব বিরক্ত করতেছে, খুব, আমি চোখ লাগেই আমাকে হচ্ছে হয়তো মারতেছে, নয়তো সুড়সুড়ি দিতেছে, আমাকে ঘুমাসতে দিতেছে না। মানে অদ্ভুত একটা বিহেভিয়ার করতেছে খুব, মানে আমার একটা ভয় কাজ করতেছে এমন করে একটা পর্যায়ে, যেমন করে কেন। তো পাশের রুমে ছিল একটা মেয়ে একটা ছেলে ছিল, ওরা একটা গ্রুপ আসছিল। তো ওদেরকে ডাকলাম, ওরা আমার কোনো কথা শুনলোই না, ওরা বিরক্ত হলো। তো এরপরে হচ্ছে আমি রিসেপশনে চলে গেলাম ভয়ে। আর আমাকে যেতেও দিবে না, আমার মানে স্কার্ট পরা ছিল, আমাকে পেঁচায় ধরে রাখছে যেন আমি উঠতে না পারি। তো আমি ওয়াশরুমের কথা বলে, ওয়াশরুমের দরজার সামনে ছিল, ওয়াশরুমের কথা বলে আমি দৌড়ে হচ্ছে আমি একদম রিসেপশনে চলে গেছি। ওখানে গেছি, ওখানে যাওয়ার পর হচ্ছে যে নাইটে যে ছেলেটা ছিল, নাইট শিফটে কাজ করতো, ওরে গিয়ে আমি ডাকলাম। ডাকার পরে আমি বললাম যে ভাই একটু আসেন আমাদের রুমে। সঙ্গে সঙ্গে ও নিচে গেছে। ও নিচে যাওয়ার পর হচ্ছে আমি ওর সাথে একটু রাগ করলাম, ভাবলাম হয়তো দুষ্টামি করছো আমার সাথে, যে এমনটা কেন করতেছো, এখন তো আমরা ঠিক আছি, সুস্থ আছি, তাহলে তুমি এখন কেন এমনটা করতেছো। বলে যে কই আমি কি করছি, আমি তো ঘুমাইছিলাম, তুমি আমাকে চলে আসছো, আমি তো ভয় পাই, আমি তো ঘুম থেকে উঠে গেছি, আমি তো ভয় পাইছি, তুমি কেন রেখা চলে আসলা।
তুমি কেন আমাকে রাইখা চলে আসলে, আমাকে এটা বলতেছে। পর যাই হোক আমরা গেলাম। ওই যে ওখান থেকে যে আমরা এরপরে যে আমরা আসবো, ওই যে বাইক চালাবে, ওর সেই শক্তিটা শুধু নাই, ও পারতেছে না বাইক চালাইতে। আর এর মধ্যে কিন্তু আমরা অনেকবার সেপারেশন হয়ে গেছি, মানে আমরা একসঙ্গে থাকি না, ওর মতো থাকে, আমি আমার মতো থাকি, এরকমই আছে। তো তখন হচ্ছে ও যে বাইক চালা আসবে, আসতে পারতেছে না, কিভাবে আসবে? এই অবস্থা কি দিন দিন বাড়ছে নাকি হ্যাঁ কমছে? বাড়তেছে, আমি বলি এভাবে হচ্ছে। এরপরে যে আমরা ওখান থেকে পরের দিন চলে আসবো, আসার কথা, আমরা আসতে পারলাম না। ওই দিন আমরা ওখানে ছিলাম, এরপরের দিন আমরা আসলাম। আসার পরে আমাদের হোটেল মেইন মানে শ্রীমঙ্গল থেকে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যে 4 রাস্তার মোড়, সেখানে আসতে আমাদের একদিন সময় লেগে গেল। আস্তে আস্তে করে আসতে আসতে হ্যাঁ, একদিন সময় লাগলো, জানি না, একটা দিন সময় লাগলো। এরপরে হচ্ছে রাত 8টা বেজে গেল। এরপর আমরা হচ্ছে ওখানে 4 রাস্তা আমার একটা হোটেল ছিল, আমার নামটা মনে নাই, আমরা ওইখানে রাত্রে ছিলাম। হুম। এরপরের দিন সকালে আমরা 10টার দিকে রওনা দিই। আমাদের মোহাম্মদপুরে আসতে আসতে আমাদের 5টা বেজে যায়, বিকাল 5টা। ওরে বাপরে। মানে ও পারতেছে না, একটু পর পর রেস্ট নেয়, বসে, তারপর আসে। এইভাবে আমরা আসি। আসার পরে ও তো আমাদের সঙ্গে থাকে না, ও আলাদা ওর বাসায় চলে গেল, আমরা আমার বাসায় চলে গেলাম। এখন ওর বাসা ওর সমস্যা হইতেছে, আমার বাসা আমার সমস্যা হইতেছে, হুম। দুজনের সেম প্রবলেম। এখন ও ভয় পাইতেছে বলে আমি তো ভয় পাইতেছি, তুমি একটু আমার সঙ্গে আসো, আমার বাসায় একটু থাকো, রাতটা থাকো। তো আমি গেলাম, দেখি ওইখানে ওকে কেউ মারে, গা হাত তোলে। ওরে কেউ মারতেছে। মানে ও ঘুমাইছে, হঠাৎ করেও ও দম ছাড়তে পারে না, ওর গলা একদম ফুলে যায়। ও মাই গড। আপনি নর্মালি এখন বসে আছেন না, এখন কেউ যদি আপনার গলা চাপলে বা আপনার কোনো আঘাত করলে আপনার গলাটা ফুলে যাবে, সঠিক। কিন্তু আপনি বসে আছেন, আপনার গলা একদম ফুলে গেছে। মাই লর্ড। আমি দেখতেছি ওর গলা একদম মানে মানে ফুলে অদৃশ্য গেছে। কেউ চাপ দিচ্ছে হ্যাঁ, গলায়। ফুলে গেছে, এখানকার রগগুলো একদম জেগে গেছে, এরকম চোখ মুখ লাল হয়ে যেতেছে। তো এরকম হয়। তো যাই হোক, ওখান থেকে আবার ট্রিটমেন্ট শুরু করলাম আমরা। আবার ফকির কোথায় আছে, হুজুর কোথায় আছে, আবার খোঁজ করা শুরু করলাম। মাঝখানে জাস্ট কয়েকটা দিন একটু আমরা স্টপ ছিল, যে ফকির কবির আছে এগুলো থেকে। এরপর আবার স্টার্ট হইলো। এত ফকির দেখালেন, হুজুর দেখালেন, এরা কি আপনার কাছে মনে হচ্ছে অথেন্টিক সবাই? সবাই অথেন্টিক হইলে তাহলে আমি সুস্থ হইলাম না কেন? কত পার্সেন্ট মানুষ ভণ্ড? বেশিরভাগই। 99%। হয়তো দেখা গেলো আপনি কিছুটা জানেন, পেট ব্যথা, সামান্য একটু ভয়, এটার একটু ঝাড়ফুঁক দিতে পারেন, সেটা তো 3 কুলফুল আমিও দিতে পারি, আপনিও দিতে পারবেন। কিন্তু একটা মানুষের, সবাই এই যে কত রকমের সার্জন আছে, সবাই কি হার্টের সার্জন না। পারে? সব না। সার্জন হতে পারে না, কিন্তু যেমন একটা সাইড নিয়ে তারা পড়াশোনা করে। বুঝতে পারছি। তো এটাও কিন্তু সেটা। এখনকার অবস্থাটা বলেন তো আমি আপনি। একটু বলি। এরপর হচ্ছে ওর অবস্থা খারাপ হইতে শুরু করলো, ও বাসায় থাকতে পারে না। এরপর আমার বাসায় নিয়ে আসলাম। আমার বাসায় আনার পর হচ্ছে তখন আমরা হচ্ছে ইসে থাকি, ময়ূর ভিলার পেছনে থাকি, বীর বাড়িতে থাকি। তো ওইখানে এর মধ্যে আবার হচ্ছে আমরা ইসে গেছিলাম এই ট্রিটমেন্টের জন্য। এর আগে এটা আমি স্কিপ করে গেছি, হচ্ছে মংলাতে আমরা 3-4টা ফকিরের বাড়ি যাই। এরপর এর মাঝখানে আমরা ইসেও যাই, মোড়লগঞ্জ যাই। মোড়লগঞ্জ একটা ফকির আছে, আমি এটা একটু বলি সবাইকে। সে আগে একটা সময় মুচি ছিল, এখন তার বাসা বিশাল বড় একটা বাসা, তার বাসা অনেক লোকজন আসে। তো আমি ওইখানে গেলাম আমার জন্য, আমার হাজব্যান্ডের জন্য, দুজনের জন্যই গেলাম। তো আমার হাজব্যান্ডের জন্য ডিমান্ড করলো 30,000 টাকা, 24 ঘন্টা সে এনে দিবে। আমার জন্য ডিমান্ড করলো 30,000 টাকা। টাকা আগে দিতে হবে, তারপর সে কাজ করবে। তার কাজটা কি ভাই? আমরা যখন গেলাম ফার্স্টে গিয়ে দেখলাম সে হচ্ছে ড্রয়িং করতেছে। একজন হাজব্যান্ড ওয়াইফ, যেমনি একটা নারী পুরুষের যে ব্যক্তিগত মুহূর্তের ড্রয়িং করতেছে সে। সামনে মডেল বসা নাকি সে শুধু ছবি আঁকতেছে? সে ছবি আঁকতেছে। এটা দেখে আমি বললাম যে ওরে, যে ওর নাম হচ্ছে সাইদ, আমার হাজব্যান্ড, যাকে বিয়ে করছি পরে। আমি বললাম যে আমি এই লোকটাকে দিয়ে কাজ করাবো না। সে যদি বলে ইনস্ট্যান্ট আমার হাজব্যান্ডকে এনে দিবে, তারপর আমি কিন্তু কাজ করাবো না। লোকটা কুফরি করতেছে। কারণ একটা নারী পুরুষের উলঙ্গ ছবি মানে ড্রয়িং করতেছে, অবশ্যই এটা ভালো কিছু না। তো এখান থেকে আমরা ওইভাবে চলে আসলাম। আমরা ওখানে ছোট একটা বিড়াল পাই, বিড়ালের বাচ্চা, ওই বিড়ালটা নিয়ে আসি তখন। এটা হচ্ছে আপনার, এটা হবে 2020-এর শেষের দিকে কথা, ডিসেম্বরের কথা হবে।
আর ওইখানে গিয়েও কিন্তু আমি নদীতে দিই, সিন্নি দিই। হুম। আপনি মংলাতে গিয়া ওইখানে গেছে পরে আমাকে সব বলতেছে যে মংলা যে নদী আছে ওইখানে সিন্নি দিতে হবে। ওই স্বপ্নে বলে দিচ্ছে। হ্যাঁ, ওইখানেও একটা হোটেলে একটা মহিলাকে দিয়ে রান্না করাই, ওইখানেও সিন্নি দিই। এরপরে হচ্ছে ভাইয়া আমরা একটা হুজুরের সন্ধান পাই, এটা হচ্ছে মোহাম্মদপুরেই। তাকে দিয়ে ট্রিটমেন্ট শুরু করি। ট্রিটমেন্ট শুরু করি যখন আমি সাইদকে আমার বাসায় নিয়ে আসলাম, আনার পরে ও হচ্ছে ওয়াশরুমে যাবে, ওয়াশরুমে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে ও আর আসে না, ও ঘুমাইতেছে। ভিতরে গিয়ে দেখি কেউ ওর গলা চেপে ধরে রাখছে। আমি আমার ছেলে উঠাইতে পারতেছি না ওরে নিচ থেকে, ওকে যে শোয়ে রাখছে বাথরুমে, গলা চেপে ধরছে, ওকে উঠাইতে পারতেছি না। তো জোর করে কোনোভাবে আল্লাহ রাসূলের নাম করে ওকে বাথরুম থেকে রুমে নিয়ে আসি। রাতে ঘুমাইতে পারি না, ঘুমাসলেও আমরা পালা করে ঘুমাই, কিছুক্ষণ আমি ঘুমাই, কিছুক্ষণ আমার ছেলেরা ঘুমায়। কারণ আয়শা ওকে অ্যাটাক করে, সাইদকে অ্যাটাক করে, মানে এসে ওকে অ্যাটাক করে। ও বাথরুমে যেতেই পারে না, ওকে অ্যাটাক করে। ও আমার পাশে শুয়ে আছে, আমি জেগে আছি, যেহেতু ওকে পাহারা দিতে হবে। হঠাৎ করে দেখি ওর নাকে রক্ত, একটু পরপর ওকে আর কি দেখি ঠিক আছে কিনা। হঠাৎ করে দেখি ওর নাকে মুখে রক্ত। আমি তো জাস্ট ভয় পেয়ে গেছি, হয়তো মরে গেছে। মানুষ বলবে কি যে আমার হাজবেন্ড শুধু অ্যাক্সিডেন্ট হয়, মানে আমি খুব একটা আতঙ্কে ছিলাম, ভয় পেয়ে গেছি যে হয়তো মরে গেছে। আমি একটা চিৎকার দিচ্ছি, চিৎকার দেওয়ার পর আমার পাশের রুম থেকে আমার ছেলেরা আসছে দৌড়াইয়া। পরে ওকে ডাক দেওয়ার পর দেখি যে না ঠিক আছে, এই রক্তটা আগলা একটা রক্ত, লুজ একটা রক্ত ওকে দিয়ে গেছে আমাকে ভয় দেখানোর জন্য। আর এটা কিন্তু প্রায় সময় করতো, প্রায় সময় রক্তগোলা দিত। এরপরে হচ্ছে একদিন পরের দিন রাত্রে ওর গলায় বিছানা চাদর পাঠিয়েছে, ওকে ফাঁস দিচ্ছে। আমি কিন্তু পাশে শুয়ে আছি, ওকে মেরে ফেলবে। কারণ ও আমার কাছে আসে, ওর জন্য আমার কাছে আসতে পারতেছে না, ওদের সমস্যা হচ্ছে। তো এরকম চলতেছে, ঘরে প্রায় সময় রক্ত দেখি, ও শরীরের রক্ত, ঘরে জায়গায় জায়গায় রক্ত এরকম থাকে। এভাবে চলতেছে। চলার পর আমরা যে হুজুর একটা পাইলাম, তাকে দিয়ে ট্রিটমেন্ট করতেছি। সে মোটামুটি বুঝতে পারলো। সে আমাকে বললো যে আপনি 5 জনের নাম দেবেন, 10 জনের নাম দেবেন। তো 10 জনের নাম থেকে আমি একজনের নাম দিলাম। আমি 10টা নাম যখন বলতে শুরু করলাম, 5 জনের সময় বললো যে আর বলতে হবে না, এই 5 জনের মধ্যেই পাইছি। তো সে মূলত কি করতে চাইছে, তার উদ্দেশ্যটা কি, মানে আমার সমস্যাটা কি, তখন সে বুঝতে পারলো। বলল যে আপনাকে হচ্ছে কুফরি করা হয়েছে, সেটা অনেক বছর আগে, সেটা আপনার ছোট ছেলে হওয়ারও আগে আপনাকে এই কুফরিটা করা হয়েছে। আর কুফরিটা করা হয়েছে মূলত যেন আপনার হাজব্যান্ডের মধ্যে ডিভোর্স হয়ে যায়, সেটার জন্য। যখন ডিভোর্স হয় নাই তখন আরেকটা করছে যেন আপনি নিচে ঘর থেকে পাগল হয়ে বের হয়ে যান, আপনার গর্ভে যেন জিনের সন্তান হয়, বা আপনার সাথে একাধিক পুরুষ, যেমন রাস্তায় পাগল হয় না, অনেক পাগল থাকে না, অনেক পাগলের বাচ্চা হয় না, খোঁজে না, মানে এই সন্তানের পিতাকে। আমরা দেখি অনেক সময় নিউজে যে এই সন্তানের পিতাকে, কোনো পিতার খোঁজ নাই, খবর নাই। তো আমাকে ওই পর্যায়ে নিতে চাইছে, আমাকে এটার জন্য আসলে এই কাজটা করা হয়েছে। টার্গেটটাই ছিল, মূল টার্গেট এটা ছিল। আস্তে আস্তে এভাবে হয়ে যাবে আমি বুঝতেও পারবো না। তো এই উদ্দেশ্যটা তাদের এটা ছিল। তো এইভাবে সে ওইভাবে ট্রিটমেন্টটা শুরু করে। আর হুজুর বলে দেয় যে আপনার হাজব্যান্ডকে আপনার সঙ্গে রাখতে হবে সব সময়, আর আপনাদের ফিজিক্যালি টাচে থাকতে হবে প্রতিদিন, প্রতিদিন আসতে হবে। কিন্তু ওই সময় তো ওরা বাধা দিত। যখন আমার হাজব্যান্ড আমার কাছে আসতো, আমাকে মারতো। স্টিল না ভাই, আমাকে চট দিতেছে, আমাকে ওর কাছে যাইতে দিবে না। এখন না, তখন। আর ও যদি আমার কাছে আরও কেউ মারতো, আমাকেও মারতো, দুজনকেই মারতো, ভয়ঙ্কর ভাবে মারতো। দাগ হয়ে যেত সেগুলো? হ্যাঁ, দাগ হয়ে যেত। এইভাবে মারতো, মানে আসতে দিবে না। আর আমি দেখতেছি আমার হাজব্যান্ডের সাথে সে ফিজিক্যালি করতেছে কেউ, আমি নিজে দেখতেছি। আরেকটা মেয়ে আপনার হাজবেন্ডের সাথে? হ্যাঁ, একটা মহিলা। ওই মহিলাটা না অন্য মহিলা? অন্য একজন, সেটা রূপ ভয়ঙ্কর। সে এসে ফিজিক্যাল করতেছে আমার সামনে, না আমার কাছে আসতে দেবে না। আর আমার সাথে জোরাজুরি করে আরেকটা পুরুষ। একই সাথে দুজনের? হ্যাঁ, আপনার হাজবেন্ডের সাথে একটা মেয়ে, আপনার সাথে আরেকটা ও ছেলে? অচেতন, ও অচেতন, কিন্তু আমি ঠিক আছি, দেখতেছেন আপনি? হ্যাঁ। আমার সাথে আরেকজন আসবে, জোর করতেছে। আমি তাদের মারতেছি, তাদের সাথে আমি ফাইট করতেছি।
তো এই মুহূর্তগুলো আমি পার করছি। Oh my lord. তো এইভাবে চলতেছে, আর বসে আছি, আমার থাইগুলা খুলতেছে, আবার আমি আটকেতেছে, আবার খুলতেছে, ফ্যান বন্ধ করে দিতেছে, লাইট অফ করতেছে, ওয়াইফাই বন্ধ করে দিতেছে, কথা বলছে আপনার এই জিনগুলো কখনো আপনার সাথে? এরকমও। হ্যাঁ, কথা বলছে, আমার হাজবেন্ডের চায়? সঙ্গে আইসা, হুজুরের সঙ্গে আইসা আমাকে চা, মূল কথা আমাকে চা, আর কিভাবে চায়? সবভাবেই তো পাইলো। আমাকে বিয়ে করবে, আমাকে ওর বাচ্চার মা বানাবে। আপনার সাথে শারীরিকভাবে তো মিশতেছে, চাইলে তো বাচ্চা হইতেই পারে তার। এখন তো আমি বিয়ে করে ফেলছি, এখন তো আসতে পারে, সমস্যা ওর। এখন আমি বিয়ে করে ফেলছি, এখন আসতে পারতেছে না। আর এর মাঝে আমার বিড়ালটাকে মারলো। বিড়াল মেরে ফেলছে। হ্যাঁ, ফার্স্টে একটাকে মারছে, ওই যে শ্রীমঙ্গল থেকে যে নিয়ে আসলাম, ফার্স্টে একটাকে মারছে, মানে আরেকটা বিড়াল আনছিলাম ওর জন্য, ওর নাম রাখছিলাম চিট্টি। একদিন হঠাৎ করে সকালবেলা ওর লাশ ওপরে আছে, এভাবে করে করে আমাদের 3টা বিড়াল মারছে। এই মুহূর্তের অবস্থা কি বলেন তো? এরপরে তো এইভাবে চলতেছিল। এখন হুজুর ডে বাই ডে হচ্ছে ওদের ডিমান্ড বাড়ে, ওদের আজকে গরুর গোস্ত খাওয়াইতে হবে, একটা খাসি দিতে বলছে, খাসি দিছি। এরপর বলছে আমার নামটা চেঞ্জ করতে, আকিকা দিয়ে আরেকটা নাম রাখতে। ওরা বলছে ওরা ইচ্ছা করে আসে না, ওদেরকে জোর করে পাঠাইছে, ওরা বাধ্য হয়ে গেলা করতে। আর আমার সাথে যে আসে ফিজিক্যালি রিলেশন, দুজন ফিজিক্যালি রিলেশন করতো। একজন বলছে তুই যদি ভালো হস, কুফরি যদি কেটেও যায় চালানি, আমি তোকে ছাড়বো না, তুই যতদিন থাকবি আর আমি যতদিন থাকবো, আমি তোর সঙ্গেই থাকবো, তোকে আমি কোনোদিনও ছাড়বো না। এখনো আছে ওরা? এখনো। তো আমার যখন হাজবেন্ড ওইভাবে আমার সঙ্গে ছিল, ট্রিটমেন্ট ওরা বলে দেয়, আসলে হুজুর বলে আমার কাছে কোনো আপনাদের ট্রিটমেন্ট নাই, আপনার ট্রিটমেন্ট সব আপনার কাছে। ওরাও বলে তোর ট্রিটমেন্ট সব তোর কাছে। আমি আমার হাজব্যান্ডকে কাছে রাখবো, আমি ভালো হবো, আস্তে আস্তে ডে বাই ডে আমি ভালো হবো, চালানিটা কাটবে। এরপর ওরা বললো যে বাচ্চা হলে চালানিটা একেবারে কেটে যাবে, একেবারে সুস্থ হয়ে যাব। আরেকটা বিষয় হতো, আমি ঘরে কোনো টাকা রাখতে পারতাম না, টাকা নিয়ে যেত, খাবার নিয়ে যেত, বাজারও নিয়ে যেত, বাজারটা হয়ে আমি রাখতে পারতাম না। এখন আমি বাজার করে আনলাম, রান্না করব, নাই। আমি রান্না করছি, সেই খাবারটাও নাই, মাই গড। সেই খাবারটাও নিয়ে গেছে। আমার জামা কাপড় নিয়ে যেত, আমার গ্যাস সিলিন্ডারও নিয়ে গেছিল। ও দিয়ে কি করবে ওরা? আমাকে হয়রানি করবে, মূল হচ্ছে আমাকে হয়রানি করা। 3টা ঈদ ভাইয়া, 3টা ঈদে আমার ছেলেদেরকে আমি রাতে 2টা বাজে খাবার দিছি। ভাবেন, যেখানে আমার ছেলেরা, আমার সকাল মানে ঈদের আগের দিন থেকে আমার রান্নার কাজ চলতো, আমি রান্না করতাম ঈদের আগের দিন থেকে, সেখানে আমার ছেলেরা সারাদিন অনাহারে কাটছে। রাতে 2টা বাজে আমি আমার ছেলেদেরকে খাবার দিছি, এভাবে 3টা ঈদ কাটছে। আমি পারিনি খাবার দিতে, আমি বিছানা থেকে উঠতেই পারিনি, আমি খাবার কিভাবে দিব? উফ। এভাবে করে আমার দিন কাটছে, সময় কাটছে। এরপর আমার কয়েকটা মিসক্যারেজ হয়েছে, 3টা মিসক্যারেজ হয়েছে। আমি কনসিভ করি, মিসক্যারেজ হয়ে যায়, রাখতে দেয় না ভেতরে? না, রাখতে দেয় না। এরপর আস্তে আস্তে ট্রিটমেন্ট করতে করতে আপনার 20 থেকে তো শুরু হয়েছে, 20 সালে আমি বিয়ে করছি, 20 থেকে শুরু হয়েছে। 22 ডিসেম্বরে আমি কনসিভ করি। তো ওরা বলছে যে আমি বাচ্চা হলে ঠিক হয়ে যাব, তবে বাচ্চাটা রাখতে হবে সাবধানে, মানে যতদিন মিসক্যারেজের ভয় আছে ওই সময় আমাকে সাবধানে থাকতে হবে। তো বলছে বাচ্চা হলে একেবারে চালানিটা কেটে যাবে। আর যে বলছে, যে আমার আশিক, মানে যে আমাকে চায়, ও বলছে আমি ওকে ছাড়বো না, চালানি কেটে যাবে ঠিক আছে বাচ্চা হইলে, কিন্তু আমি ওকে ছাড়বো না। তো ও আমাকে ঠিকই ছাড়ে নাই। আমার বাচ্চা হওয়ার পর আমি কয়েকটা মানে ভালো ছিলাম, এরপর থেকে মাঝখানে খুব বেশি জ্বালাইছে ভাই, আমাকে এমনভাবে মারছে, আমার এখানে ঠুট এখনও এখানে সাদা সাদা হয়ে আছে। একদিন আমাকে এমনভাবে মারছে, আমাকে খুব বেশি টর্চার করে, আমি ভাইয়া রাতে আমি ঘুমাইতে পারি না, আমাকে ব্যাক টাচ করে খুব খুব বেশি আমাকে টর্চার করে। একটা মেয়েকে যেমন রেপ করার জন্য যেভাবে জোরাজুরি করে, ও আমাকে সেভাবে জোরাজুরি করে। একটা নারী হয়ে এখন মানে আল্লাহর কাছে বলে, আমাকে তুমি নারী মানে কেমন পাঠাইছো? একটা নারীর শরীরে এত লোভ, একটা জিনের জন্য আমার জীবন পুরো বরবাদ হয়ে গেল। আমার ছেলেদের জীবন, আমার জীবন, মানে অর্ধেক জীবনটা আমার শেষ হয়ে গেল।
সেই 2012 থেকে আমি সমস্যাগুলো ফেস করতেছি। এখন 24-এর শেষ, এখনো পর্যন্ত আমি এরকম করতেছি যে গত 2 দিন আগে ভাইয়া, আজকে রাতে আমি ঘুমাইছি, গত 2টা রাত আমি ঘুমাইতে পারি না, আমাকে ঘুমাইতে দেয় না। উফ, আমি ঘুমাই থাকি, রাত্রে দেখা যায় যে আমার বিছানায় এসে লাফাবে, আমাকে জোরাজুরি করবে আমার সাথে। আমার ছেলের রূপ ধরে ভাই আমার কাছে আসে, মানে কতটা লজ্জাজনক বিষয় এটা। আমার ছেলে এখন, বড় ছেলে কলেজে পড়ে, আমার ওই ছেলের রূপ ধরে এসে আমার সাথে অনেক কাজ করতেছে, মানে এটা কতটা একটা লজ্জাজনক একটা কাজ বিষয়। নিজের কাছেই মাঝে মাঝে নিজের খারাপ লাগে যে আল্লাহ কেন এরকম একটা জীবন আমাকে দিল। মানুষের জীবন হয় সাধারণ, না হয় অসাধারণ, কিন্তু আমার জীবনটা না সাধারণ না অসাধারণ, পুরো একটা অস্বাভাবিক একটা জীবন যাপন করতেছি আমি। তো যারা এই কুফরিগুলো আসলে করে, তারা কেন করে, তারা এগুলো করে কি পা? তাদের একটুখানি রাগের জন্য, ক্ষোভের জন্য অন্য একটা মানুষের জীবন বরবাদ হয়ে যেতেছে। এই যে আমার জীবন, আমার 3টা ছেলের জীবন একদম পুরো বরবাদ। আমার ছেলেদের পড়াশোনা, ওদের মানসিকতা, ওদের শারীরিক অবস্থা সব কিছু তছনছ হয়ে গেছে। আমি আমার নিজের বাড়িতেও থাকতে পারি না, নিজের বাড়ি থেকেও আমি দূরে আছি। এখনো পর্যন্ত আমাকে বিরক্ত করে, এখনো পর্যন্ত আমাকে জ্বালা। আর এখন যে এরকম করতেছে, এখন আমার শারীরিক অবস্থা আর অনেক খারাপ হয়ে যেতেছে, এখন আরো ভয়ঙ্কর রূপ নিতেছে। বিষয়টা নিয়ে আমি একটা ভয়ঙ্কর একটা সময় কাটাই উঠছি, ভাবছি যে ইনশাল্লাহ এখন আমি ঠিক হয়েছি, কিন্তু এখনো আমার পিছু ছাড়ে নাই। এখন আস্তে আস্তে আরো খারাপ হইতেছে, আরো খারাপ দিকে যাইতেছে। আগে তো একা ছিল, এখনো দল বাঁধা লোক নিয়ে আসে। মানে এখন আমি বুঝতে পারি যে ওর সঙ্গে আরো অনেক জিন আছে, তারা সবাই আসে আমার শরীরে টাচ করে। মানে ওই সময়টা কেমন লাগে যে এতগুলো হাত আমাকে ধরতেছে। ও মাই, হাত জোর করে অনুরোধ করতে চাই, দেখেন আমার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা ভিন্ন, আমি মনে করি এগুলো হয় না, করা যায় না, কিন্তু যারা বিশ্বাস করেন, যারা ভুক্তভোগী, যারা কুফরি করতে চান করেন, অনুরোধ করছি কইরেন না। একটা মানুষের কান্না শুনতেছেন, তার আমি জীবনটা আমি হয়তো খুব স্বাভাবিকভাবে বিষয়গুলো বললাম, কিন্তু সেই 2012 থেকে আজ 2024 পর্যন্ত বিষয়টা এক যুগ। সহজ ছিল না। আর মাঝখানে এই 20 থেকে সবচেয়ে কঠিন সময় ছিল আমার 21 থেকে 23 পর্যন্ত, কি যে একটা ভয়াবহ রূপ। মানুষ বলে কিয়ামত, এই আমি কিয়ামতের সময়টা পার করছি। আল্লাহ মাফ করুন। আমি আসলে বলে কাউকে বোঝাতে পারবো না যে আসলে প্রতিটা দিন আসলে কেমন ছিল। আমি যাকে বিয়ে করছি ওকে অনেক মারতো ভাইয়া, অনেক মারতো, বটি দিয়ে ও নিজের গলায় নিজে পোজ দিতে যেত, পোজ দিত, মাঝে মাঝে লেগে যেত, ইস, মাঝে মাঝে ভয় পেতাম কখন যেন আমার ছেলেদের অ্যাটাক করে। আহ, ও নিজে নিজে হচ্ছে ব্যাট, ছেলেদের ক্রিকেট ব্যাট ছিল, ওটা দিয়ে নিজে নিজে হচ্ছে মাথা আঘাত করতো, মাঝে মাঝে মাথা খুব ফুলে যেত। ওর 2টা দাঁতও ফেলে দিছে। আপনার ভালো একটা দাঁত, সুস্থ ভালো দাঁত, সেই 2টা দাঁত ও পরপর 2 দিন ফেলে দিছে। মানে কিরকম একটা ভয়ঙ্কর কাজগুলা করছে আমাদের সাথে। পয়েন্ট আমি না নিতে পারতেছি না, আমি 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 অ্যাবনর্মাল হয়ে যাচ্ছি, অনেক কিছু স্কিপ করে গেছি, অনেক কিছু বলা হয় নাই, এতটা বলা আসলে সম্ভব না, আমি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছি, আমি আর নিতে চাই না। এতটা বলা আসলে সম্ভব না যে সময়গুলো আসলে আমরা পার করছি। আমি যখন কনসিভ করি, তারপর হুজুর যখন বলল যে বাচ্চাটা রাখার চেষ্টা করেন, বাচ্চাটা রাখলে ভালো হবে, তখন আমি অনেকটা কনফিউজড ছিলাম আসলে এটা আসলে কার বেবি হবে, আমি যাকে বিয়ে করছি তার, নাকি সেই খবির জিনের, আমি কার সন্তান জন্ম দিব, আমার পেটে কি একটা মানুষ বাচ্চা বড় হইতেছে নাকি একটা জিনের বাচ্চা বড় হইতেছে। আমি এটা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, মেন্টালি আমি অনেক ডিপ্রেশনে ছিলাম। তো যাই হোক, আল্লাহর রহমতে এটা আমার হাজব্যান্ডের বাচ্চা, জিনের বাচ্চা না। তারপর জিন আমাকে বলছে অনেকবার যে আমার উপর ওর অধিকার অনেক বেশি,
কারণ আমার দুইটা হাজব্যান্ডের সাথে আমি যতবার টাচে না গেছি, ও আমার কাছে তার চেয়ে অনেক বেশি টাচে আসছে, আমার সাথে ফিজিক্যালি হয়েছে। তো এর জন্য নাকি আমার প্রতি ওর অধিকার সবচেয়ে বেশি। আমাকে বলতে পারো